আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এসে ২৬ আপনাদের ক্লাস নিচ্ছি টানা ৩ দিন, হ্যাঁ? ৫টা বাজে। এই সময় আসলে এনাম ভাইয়ের ক্লাস ছিল। তো এনাম ভাইকে বললাম যে, "ভাই আমি নেই আজকে।" এনাম ভাই বলল, "আচ্ছা ঠিক আছে, নেও।" এনাম ভাই ৯টা বাজে ক্লাস নেবে তোমাদের, না? সো কেমন আছো? হ্যাঁ, হিসাব অনুযায়ী এখন ম্যাথ ক্লাস হওয়ার কথা ছিল। কিন্তু আমরা ইন্টারচেঞ্জ করে নিছি। ইন্টারচেঞ্জ করে চলে আসলাম এইখানে। আচ্ছা। সো আজকে হচ্ছে আমাদের জিনতত্ত্বের লাস্ট লেকচার। এরপরে আমাদের এমসিকিউ, সিকিউ সলভিং আছে। সিকিউ সলভিং গুলো আমরা করব। সো আজকে হচ্ছে লাস্ট লেকচার, হ্যাঁ? বিবর্তন। সো ফার্স্টে বলো কেমন আছো তোমরা? আমি ভালোই আছি। ঢাকার ওয়েদার কেমন? ঢাকায় অনেক অন্ধকার হয়ে আছে তোমাদের জীবনের মতো। অনেক অন্ধকার ঢাকায়। বৃষ্টি পড়ে নাই এখনো, বাট আশা করা যাচ্ছে পড়বে। পড়াশোনার যুদ্ধে হেরে যাচ্ছি, কি করব? আমরা শোনো, ইন্টার লাইফে আমি একটা কথা খুব বিশ্বাস করতাম, বুঝছো? সেটা হচ্ছে জীবন তোমাকে বাঁশ দিবেই। তোমার কাজ হচ্ছে ওই বাঁশটাকে কেটে কেটে মই বানিয়ে উপরে উঠে যাওয়া। বুঝতে পারছো? জীবন তোমাকে বাঁশ দিবি, তোমার কাজ হচ্ছে ওই বাঁশটাকে কেটে কেটে উপরে উঠে যাওয়া। আচ্ছা, আমাকে আগে বলো তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হলেই খালি গান গাইতে ইচ্ছা করে না? বৃষ্টি হচ্ছে কোথায় কোথায়? ওই যে কে জানি লিখলো কিশোরগঞ্জে অনেক বৃষ্টি হচ্ছে। ইয়েস। রাজশাহীতে, নারায়ণগঞ্জে। আজকে মনে হয় কাল বৈশাখী ঝড় হবে। কারণ দিনাজপুরে অনেক রোদ। ও মাই, কি কি বলো? বিয়েতে দিব। ক্লাস তো শুরু করি আগে। পরের অধ্যায় তোমাদের জুলজি আর কোন অধ্যায় বাকি আছে? জুলজি ৭ পড়ানো হয়েছে। ওই যে কঙ্কাল। কঙ্কাল পড়ছো? ও, কঙ্কাল পড়ো নাই, তাহলে কঙ্কাল বাকি ৭, ৮, ৯। হ্যাঁ, নিব, ক্লাস তো পড়বেই। কবে পড়ে কখন পড়ে দেখা যাবে। এই চ্যাপ্টারটা শেষ করি আগে। কথা হচ্ছে আমার তো চ্যাপ্টার শেষ, তোমাদের শেষ হয়েছে। অনেক ফাস্ট পড়ানো হয়েছে আমি জানি। আমার চ্যাপ্টার পড়ানো শেষ, তোমাদের কি পড়া হয়েছে? না, সমন্বয় কঙ্কাল না, সমন্বয় হচ্ছে ৮ম চ্যাপ্টার, কঙ্কাল হচ্ছে ৭ম চ্যাপ্টার। এই একটা ইয়ে আছে না, এই যে এমন এমন করলে যে মনে হয় যে এটা হচ্ছে নড়তেছে ইয়ের মতো, এইভাবে কেমনি জানি করে, পাই না আমি। আচ্ছা, যা ইচ্ছা তোমরা। পারলে আলহামদুলিল্লাহ। যা পড়াইছেন ততটুকু শেষ, তাহলে আলহামদুলিল্লাহ। যা পড়াইছি ততটুকু পারলেই হবে। আচ্ছা, আচ্ছা। সো আমরা শুরু করি। আজকে হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট, বিবর্তন। সো এখান থেকে মাঝে মাঝে সৃজনশীল আসে, অবজেক্টিভ আসে অনেক বেশি। সো সৃজনশীল, অবজেক্টিভ দুইটা প্রশ্নের জন্যই মোটামুটি ইম্পর্টেন্ট। আমি বেশ কিছু জিনিস পড়াবো। পড়ানোর আগে আমি একটা কথা হচ্ছে তোমাদেরকে মাথায় ঢুকায় নাও। বিবর্তন, এইখানে আমরা যে বিবর্তন পড়বো কোথাও বলা নাই যে বানর থেকে মানুষ আসছে। ঠিক আছে? কোথাও বলা নাই যে বানর থেকে মানুষ আসছে। তো এই জিনিসটা আমরা মুসলমানরা মানি না, কখনো মানবো না। সো অ্যাজ এ মুসলিম আমি এটা মানি না। বিবর্তনের অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের জানা দরকার, যে আসলে যে মিল দেখা যাচ্ছে, কেন মিল দেখা যাচ্ছে, কি সাহায্য হইতে পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের জানা দরকার মেইনলি। সো গ্রস যে বিবর্তন হিসেবে আমরা যেটা চিনি, শুনছি সারা জীবন, আর ওইটা আমাদের পড়া না, ওইটা আমাদের টপিকের মধ্যেও নাই। ঠিক আছে? আমাদের টপিকের মধ্যে আছে কিভাবে প্রাণী, উদ্ভিদ একে অন্যের সাথে কানেক্টেড, এবং একজন আরেকজনের হেল্প নিয়ে হচ্ছে তোমার গ্রো করতে পারে। ঠিক আছে?
একজন আরেকজনের হেল্প নিয়ে হচ্ছে গ্রো করতে পারে। বেসিক্যালি আমাদের পড়া এইটাই। যেমন তোমরা মনে আছে নাকি তোমাদের, যেমন ইনসুলিন প্রথমে যখন তৈরি করা যাচ্ছিল না তখন হচ্ছে শূকরের দেহ থেকে হচ্ছে ইনসুলিন নেওয়া হইতো। ওই ইনসুলিনটা দিয়ে হচ্ছে মানুষকে বাঁচানোর চেষ্টা করা হইতো। সেরকম অনেক কিছুই করা হয়েছে বেঁচে থাকার জন্য, অনেকেই অনেক কিছুই করে, সব প্রাণী করে, সব উদ্ভিদই করে। সো এইটারই একটা পোর্শন হচ্ছে বিবর্তন। আসো আমরা বিবর্তন শুরু করি। আমি হচ্ছে তোমাদের তৌহিদ ভাইয়া, আর আমরা আজকে বিবর্তন নিয়ে পড়বো। সো আমার সাজেশন হবে তোমরা বইগুলা নিয়ে বসো, মানে বইগুলা না, বইটা মেইনলি নিয়ে বসো। সো এই অধ্যায়ের বেসিক্যালি দুইটা পোর্শন। প্রথম পোর্শন যেটা ছিল ওইটা আমাদের পড়া শেষ। ওইটা হচ্ছে ওইখান থেকে তো 100% সৃজনশীল আসবে, আর বিবর্তন থেকে সৃজনশীল আসতেও পারে, নাও আসতে পারে। অবজেক্টিভ আসবে, মেডিকেল হোক, এইচএসসি হোক, টেস্ট পরীক্ষা হোক, বা হচ্ছে তোমার ঢাকা ভার্সিটি হোক, সব জায়গায় বিবর্তন থেকে অবজেক্টিভ আসে। বিবর্তনে বেসিক্যালি আমি তোদের দুইটা ছক পড়ায় দিব, বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়ায় দিব। ওইগুলা পড়লেই আমাদের এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। ওই জিনিসগুলো পড়লেই আমাদের কি হবে, এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। ঠিক আছে, আসো আমরা শুরু করি। চলো, আমি কমেন্ট অফ করে দিচ্ছি, আমি আবার কমেন্ট নিবনি, সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, কোর্স শেষ হলে এলজিপি রিভিশন ব্যাচ আসবে, সমস্যা নেই। জৈব বিবর্তনবাদ। জৈব বিবর্তনবাদ ব্যাপারটা কি, বিজ্ঞানীরা ধারণা করে, নট শিওর, বিবর্তন খুবই স্লো প্রসেস। আমরা যখন জেনেটিক্স পড়তেছিলাম তখন দেখছি যে ম্যান্ডেল সবকিছু বাদ দিয়ে হচ্ছে মটরশুটি গাছ নিয়েছিল, কারণ মটরশুটি গাছ হচ্ছে কি দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। এখন আমাদের বিবর্তনটা মানুষের বিবর্তন, মানুষের বংশবৃদ্ধি করতে অনেক সময় লাগে। সো এই জন্য এই যে বিবর্তনের কথা, এগুলা সবই হচ্ছে হাইপোথিসিস, কোনো প্রমাণ করতে পারে নাই। এগুলা সবই হচ্ছে কি হাইপোথিসিস, ধারণা করে। ফিজিক্সে ফার্স্ট চ্যাপ্টারে আমাদের অনেকগুলা টপিক ছিল, যে বিজ্ঞানে কোনটা কোনটা হাইপোথিসিস ছিল, তত্ত্ব ছিল, ঠিক আছে, তারপরে ওই যে তোমার ইয়ে ছিল, সূত্র ছিল, তো সবগুলা ডিফারেন্ট জিনিস ছিল। সবার আগে ছিল একটা ধারণা বা হাইপোথিসিস। সেই টোটাল টপিকটাই হচ্ছে একটা হাইপোথিসিস, কারণ বিবর্তন অনেক লং টার্মের প্রসেস। এইটা কারো পক্ষে এটা প্রমাণ দেওয়া সরাসরি সম্ভব না। ঠিক আছে, সো বিজ্ঞানীরা ধারণা করে বায়ুমণ্ডলে বিভিন্ন বিক্রিয়ার ফলে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়। বায়ুমণ্ডলে কি হয়, বিভিন্ন বিক্রিয়ার ফলে বিজ্ঞানীরা যেটা মানে যে বিগ ব্যাং হয়েছিল। ঠিক আছে, বিগ ব্যাং এর পরে হচ্ছে তোমাদের ফিজিক্সে 12 নম্বর চ্যাপ্টারে আছে একটা সিরিজ আছে, এটার সাথে কোনো মিল নেই। সিরিজটার নাম হচ্ছে দা বিগ ব্যাং থিওরি, বুঝছো, টিবিবিটি বলে, টিবিবিটি, দা বিগ ব্যাং থিওরি। দেখতে পারো, সেই মজা বাবা। ভার্সিটি লাইফে উঠলে দেখো, এখন দেখার দরকার নাই। সো এই বিগ ব্যাং, ওইখান থেকে বিক্রিয়া হয়, বিক্রিয়া হওয়ার পরে হচ্ছে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্যাসের সৃষ্টি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সৃষ্টি হয়, পানির সৃষ্টি হয়। সো এরা একটা সময় বিক্রিয়া করতে করতে হচ্ছে তোমার অ্যামোনিয়া সৃষ্টি করে। এই অ্যামোনিয়া গুলা হাজার হাজার কোটি কোটি বছর ধরে বিক্রিয়ার ফলে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে নিউক্লিয় প্রোটিন তৈরি করে। এই নিউক্লিয় প্রোটিন থেকে হচ্ছে প্রোটোভাইরাসের সৃষ্টি হয়। প্রোটোভাইরাস থেকে ভাইরাস, ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে প্রোটোজোয়া, প্রোটোজোয়া থেকে হচ্ছে আমার এই যে বহুকোষী জীব, উদ্ভিদ, প্রাণী, এগুলার সৃষ্টি হয়। সো বিজ্ঞানীরা এটা ধারণা করে, বাট এটার কোনো সুস্পষ্ট প্রমাণ নাই। কিছু প্রমাণ আছে যেগুলাও ধারণা বেসিসে প্রমাণ। সো বিজ্ঞানীরা ধারণা করে যে এইভাবেই আসলে সকল জীবের হচ্ছে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আচ্ছা। সো এই যে দেখো বিবর্তন বা অভিব্যক্তি। সো এই যে দেখো, বিবর্তনের জনক বলা হয় হচ্ছে এম্পেডক্লিসকে। এটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। বিবর্তনের জনক, ঠিক আছে। সো প্রাচীন যুগ থেকেই মানুষের অনেক ইন্টারেস্ট ছিল যে আসলে কিভাবে মানুষ বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসগুলা নিয়ে, যে কোথা থেকে আমরা আসছি, আমাদের সাথে হচ্ছে বিভিন্ন প্রাণীর অনেক মিল আছে, কিভাবে এই মিলগুলো আসছে, কেন এই মিলগুলো আসছে। সো এগুলা নিয়ে প্রাচীনকাল থেকেই মানুষজনের অনেক ইন্টারেস্ট ছিল। সো বিবর্তন নিয়ে সর্বপ্রথম আসলে গুছায়া কথা বলেন হচ্ছে এম্পেডক্লিস। ঠিক আছে,
আচ্ছা, আর বিবর্তন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে জন স্পেন্সার। এটা বইয়ে নাই, একটু লিখে রাখো। বিবর্তন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে জন স্পেন্সার। ঠিক আছে, বিবর্তন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে জন স্পেন্সার বা হারবার্ট স্পেন্সার, হোয়াট এভার, কোনো একটা স্পেন্সার হবে। উনি হচ্ছে সর্বপ্রথম বিবর্তন শব্দটা ব্যবহার করেন। আর এম্পেডোক্লিসকে বলা হয় হচ্ছে বিবর্তনের জনক। এই দুইটা জিনিসই হচ্ছে অবজেক্টিভের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিস আছে, এখান থেকে অনেক অবজেক্টিভ আছে, আমি তোমাদের বলছিলাম। সো এখানে বিবর্তনের কিছু ধাপ আছে, বিবর্তনের কিছু প্রকারভেদ আছে। সো বিবর্তনের ধাপ হচ্ছে তিনটা, একটা হচ্ছে মাইক্রো বিবর্তন, একটা হচ্ছে তোমার ম্যাক্রো বিবর্তন, আর একটা হচ্ছে তোমার মেগা বিবর্তন। সো ম্যাক্রো মাইক্রো মেগা ব্যাপারগুলা কি? মাইক্রো বিবর্তন মানে হচ্ছে আমরা বাংলাদেশে থাকি, আমাদের ঘরগুলা যেই রকম হয়, এখন মনে করো রাশিয়াতে অনেক বরফ পড়ে, হুম, রাশিয়ার ঘরগুলা দেখবা, তুমি যদি কখনো রাশিয়ায় যাও বা টিভিতে যদি দেখো, রাশিয়ার ঘরগুলা দেখবে একটু অন্যরকম হয়। হ্যাঁ, বা ধরো যেখানে অনেক গরম পড়ে, যেমন আফ্রিকাতে, ওইখানে গেলে আবার দেখবা ঘরগুলা একটু অন্যরকম হয়। নদী অঞ্চলে যেখানে কিছুদিন পর পর বন্যা হয়, ওইখানের ঘরগুলা যেরকম হবে, অবশ্যই যারা সমুদ্রের পাশে থাকে তাদের ঘরগুলো এরকম হবে না। সো এক এক জায়গায় কি ঘর এক এক রকম। তেমনি প্রাণীর মধ্যেও হচ্ছে, তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে বাঘের মধ্যেও আবার বিভিন্ন টাইপ আছে। কারণ ওরা কি করছে, জায়গা অনুযায়ী হচ্ছে কি নিজেদেরকে চেঞ্জ করে নিছে। যারা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে থাকে, ওদের বেসিক বৈশিষ্ট্য সব বাঘের মতোই, কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে কি এক্সেপশন। আবার চিতাবাঘ অন্যরকম বৈশিষ্ট্য। আফ্রিকার জঙ্গলে যেসব বাঘ থাকে ওদের অন্যরকম একটু বৈশিষ্ট্য, মানে সব বৈশিষ্ট্য আলাদা না, কিছু কিছু বৈশিষ্ট্য হচ্ছে এদিক সেদিকে। এইটা কি বলা হচ্ছে মাইক্রো বিবর্তন, যে কোনো একটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে চলার জন্য বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন হয়, তাকে মাইক্রো বিবর্তন বলে। এগুলা মেইনলি হয় হচ্ছে জিনের মিউটেশনের কারণে। এগুলো মেইনলি হয় কিসের কারণে? জিনের মিউটেশনের কারণে। তারপরে আছে হচ্ছে ম্যাক্রো বিবর্তন বা উপপ্রজাতির ধাপ অতিক্রম করে প্রজাতি সৃষ্টির। আচ্ছা, সো ম্যাক্রো হচ্ছে বৃহৎ পরিসরে। কারণ মনে করো তুমি ছাগল থেকে গরু হইছো, তুমি কলেজ লাইফ স্কুল লাইফে ছিলা, তখন ছিলা ছাগল, এখন কলেজ লাইফে আসছো হয়ে গেছো গরু। তুমি না, তোমার বন্ধু বান্ধব। ঠিক আছে, মানে হচ্ছে যখন কোন একটা উপপ্রজাতি থেকে প্রজাতি, মনে করো ওই যে বললাম বাঘের মধ্যে একটু চেঞ্জ আসছে, এখন এই বাঘটা যদি চেঞ্জ হইতে 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 একবারে বাঘের থেকেই দূরে চলে যায়, তখন ওইটা হবে হচ্ছে তোমার ম্যাক্রো বিবর্তন। ওই যে কিছুদিন আগে একটা খুব ফেমাস হয়েছিল না, এই যে ডায়ার উলফ। তোমরা গড দেখছো নাকি আমি জানি না, গেম অফ থ্রোনস। হ্যাঁ, সো গেম অফ থ্রোনসে ওই যে নেড স্টার্ক, যে মানে তোমরা যদি কখনো গেম অফ থ্রোনস দেখো, দেখবে একেবারে ফার্স্ট সিজনে ওই যে জন স্নোর বাবা নেড স্টার্ক। সো ও হচ্ছে ওর যে বাচ্চা কাচ্চা আছে, ওর প্রায় 5-6টা বাচ্চা কাচ্চা থাকে, ওদেরকে সবাইকে হচ্ছে এক একটা করে ডায়ার উলফ গিফট করে। হ্যাঁ, এরা হচ্ছে এক ধরনের নেকড়ে, বাট এরা নর্মাল নেকড়ের মতন না, এরা নর্মাল নেকড়ের থেকে অনেক বড় হয়। সো ধারণা করা হয় যে প্রায় 10,000 বছর আগেই হচ্ছে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। বুঝতে পারছো, এদের কালার হয় সাদা এবং এরা অনেক বড় হয়। নর্মাল নেকড়ে হচ্ছে বাঘের থেকে একটু বড়, সরি, নর্মাল নেকড়ে হচ্ছে কুকুরের থেকে একটু বড় হয়, কিন্তু এরা নর্মাল নেকড়ে থেকেও অনেক বেশি বড় হয়। ঠিক আছে, সো এই ডায়ারল্ফ গুলা একটা সময় বিলুপ্ত হয়ে গেছে, ওদেরই একটা বংশধর হিসেবে নেকড়ের সৃষ্টি হয়েছে। তো ডায়ারল্ফের সাথে নেকড়ের কিছু মিল থাকলেও বেশিরভাগই হচ্ছে অমিল। ঠিক আছে, যেমন টিকটিকি সাথে, টিকটিকি কি হচ্ছে ডাইনোসরের বংশধর ধরা হয়, টিকটিকি আর ডাইনোসরের তো কোনো মিল নেই, তাই না? মিল আছে? মেয়েরা খুব পছন্দ করে না টিকটিকি, আমি জানি মেয়েরা খুব পছন্দ করে টিকটিকি। তো এই যে টিকটিকি, ও কিন্তু ডাইনোসরের বংশধর, এই জন্যই মেয়েরা খুব পছন্দ করে। কারণ কি?
আগুনের সাথে খেলতে পছন্দ করে মেয়েরা, তাই না? মেয়েরা সবসময় আগুনের সাথে খেলতে পছন্দ করে। আচ্ছা, সো এই যে বিবর্তনগুলা, এগুলা কি বলা হচ্ছে ম্যাক্রো বিবর্তন, ঠিক আছে? আর লাস্টে আসা হচ্ছে মেগা বিবর্তন। মেগা মানে হচ্ছে অনেক বড়। তুমি যে বড় আচ্ছা শোনো, পৃথিবীতে এই পর্যন্ত 4-5 বার, ঠিক আছে, মহাবিলুপ্তি হয়েছে। কি হয়েছে? মহাবিলুপ্তি। মহাবিলুপ্তি মানে কি? একেবারে যা ছিল তার 80 থেকে 90% প্রজাতি হচ্ছে ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে? যেমন মনে করো কোন একটা কারণে যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, সমুদ্রের পানির উচ্চতা যদি কোনোভাবে 1 মিটারও বেড়ে যায়, তাহলে পৃথিবীর অনেক দেশ ধ্বংস হয়ে যাবে, মানে পানিতে ভেসে যাবে, ঠিক আছে? সো এইরকম পৃথিবীতে অনেকবারই হয়েছে, কখনো বিশাল ভূমিকম্পের কারণে, কখনো বিশাল উল্কাপিন্ডের কারণে, অনেক কারণে হয়েছে, হাজারটা কারণ, মানে বেশ কয়েকবার পৃথিবীতে মহাবিলুপ্তি হয়েছে, যেখানে এমনও গেছে একবার 97 থেকে 98% প্রাণী হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে, 1 থেকে 2% বেঁচে ছিল। কারা বেঁচে ছিল? ব্যাকটেরিয়ারা বেঁচে ছিল, ছোট প্রাণীরা বেঁচে ছিল, ঠিক আছে, ছোট ছোট উদ্ভিদরা বেঁচে ছিল, আর বাকি সব হচ্ছে কি হয়েছিল? ধ্বংস হয়ে গেছিল। হ্যাঁ, সো এই তারপরে আবার তো ফেরত আসছে, কেউ আসতে পারছে, কেউ আসতে পারে নাই, যেমন ডাইনোসর আসতে পারে নাই, কিন্তু টিকটিকি কিন্তু ঠিকই ফেরত আসতে পারছে, ব্যাকটেরিয়ারা কিন্তু ঠিকই ফেরত আসতে পারছে। সেইগুলা কি বলা হচ্ছে মেগা বিবর্তন। যখন একেবারে মনে করো তোমার ক্লাসে 100 স্টুডেন্ট, ওই 100 স্টুডেন্টের সব নাই হয়ে গেছে, নতুন করে আবার 100 স্টুডেন্ট আসছে, সো এইটা কি বলা হচ্ছে মেগা বিবর্তন। সো মাইক্রো বিবর্তন হচ্ছে একেবারে মিনিমালিস্ট পর্যায়ে, ওই যে বাঘ, বিভিন্ন টাইপের বাঘ। ম্যাক্রো বিবর্তন হচ্ছে ওই যে একবারে বিভিন্ন টাইপের বাঘ, কিন্তু মনে করো একটা বাঘ থেকে সিংহ হয়ে গেছে, ডায়ার উলফের কথা যে বললাম। আর মেগা বিবর্তন হচ্ছে পৃথিবীর থেকে সব ধ্বংস হয়ে গেছে, একেবারে মনে করো তোমার গাধার থেকে ঘোড়া হয়ে গেছে, যে বল না গাধা পিটায় ঘোড়া বানায়, গাধা থেকে একেবারে ঘোড়া হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে মেগা বিবর্তন। সেই টাইপগুলো আমাদের লাগবে, পরীক্ষায় আসে, ঠিক আছে? আমি একটু উপরে চাপ দিয়ে রাখি। আচ্ছা, তারপরে আসো, তারপরে আসো, তারপরে হচ্ছে বিবর্তনের ধাপ, ঠিক আছে? সো বিবর্তনের ধাপ হচ্ছে 3টা: অপসারী, অভিসারী, সমান্তরাল। বিবর্তনের আগের বার কি ছিল? আগের বার ছিল বিবর্তনের ধাপ, আর এবার হচ্ছে এটা বিবর্তনের ধাপ হবে না, আসলে বিবর্তনের ধরন হবে, মানে ওগুলো আসলে ধাপের মধ্যেই পড়ে। সো অপসারী, অভিসারী, সমান্তরাল কি? অপসারী হচ্ছে যখন দুইটি দূর সম্পর্কিত জীবগোষ্ঠী একই পরিবেশে বাস করার ফলে অনেকগুলো বৈশিষ্ট্য একই রকম হয়ে যায়। যেমন গরু আর ছাগল, দুইজনে কিন্তু আলাদা আলাদা প্রজাতি, কিন্তু মনে করো একই পরিবেশে হাজার হাজার বছর ধরে বাস করার ফলে ওরা দুইজনে কি খায়? ঘাস খায়, তাই না? গরু আর ছাগল কি একই পরিবেশে অনেক বছর ধরে বাস করার ফলে ওরা কি খায়? ঘাস খায়, একই ধরনের বৈশিষ্ট্য হয়ে গেছে, কিন্তু দুইজনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, দুইটা টোটালি ডিফারেন্ট প্রজাতি। সেটাই বলছে যে দূর সম্পর্কিত জীবগোষ্ঠী একই পরিবেশের মধ্যে বাস করার ফলে যদি ওদের কিছু বৈশিষ্ট্য একই রকম হয়ে যায়, তাকে বলা হচ্ছে অপসারী বিবর্তন। অভিসারী কি? নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন পরিবেশে অভিযোজিত হয়ে বিবর্তন ঘটিয়ে নতুন প্রজাতির সৃষ্টি করে। এটা হচ্ছে অপসারীর উল্টা। অপসারীতে ছিল দুইটা ভিন্ন ভিন্ন প্রজাতি এক জায়গায় বাস করে, আর অভিসারীতে হচ্ছে উল্টা, যখন একই টাইপের, এই যে বাঘের কথা বলতেছি, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, ডিফারেন্ট টাইপের বাঘ, বা ব্রাজিলে ওই অ্যামাজন বন জঙ্গলে যেগুলা বাস করে, ওরা আবার কি অন্য ধরনের বাঘ। সবাই কিন্তু বাঘ, কিন্তু কি এলাকা অনুযায়ী ওদের বৈশিষ্ট্যের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। তোমরা পড়ছিলাম ওই যে পাখি ত্রিপদ নামকরণ, একেবারে বোটানি জুলজি ফার্স্ট চ্যাপ্টারে ত্রিপদ নামকরণে ছিল ওই যে চড়ুই পাখি, নীল নদ এলাকার চড়ুই পাখির মধ্যে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য দেখা যায়, কারণ ওরা নীল নদে বাস করে, এই জন্য ওদেরকে বলতেছিল ওই যে প্যাসার ডোমেস্টিকাস নাইলোকটিকাস, মনে আছে? সো ওই যে প্যাসার ডোমেস্টিকাস নাইলোকটিকাস,
নীল নদের চড়ুই পাখির বিশেষ নাম, এইটাও হচ্ছে এক ধরনের অভিসারী বিবর্তন। ঠিক আছে, আচ্ছা লাস্টে আসো সমান্তরাল বিবর্তন। যখন দুটি ভিন্ন প্রজাতির জীবগোষ্ঠী দূরবর্তী কিন্তু একই পরিবেশে বাস করার ফলে একইভাবে পরিবর্তিত হয়। যেমন বাঘ আর সিংহর কথা বলতে পারো, এরা ভিন্ন জীবগোষ্ঠী, দুইজনের মধ্যে কোনো মিল নেই, কিন্তু একই পরিবেশে অনেকদিন ধরে বন জঙ্গলে থাকার ফলে দেখবা বাঘের দাঁত আর সিংহের দাঁত একই রকম। বাঘের দাঁতগুলা আর সিংহের দাঁতগুলা একই রকম, বুঝতে পারছো? আমার অনেকদিন একটা স্বপ্ন আছে বাঘের সাথে ছবি তোলার, বুঝছো? সো এই যে থাইল্যান্ডে অনেকগুলা মানে জুয়ের মতো আছে, যেখানে হচ্ছে গিয়ে তুমি বাঘের সাথে বাঘকে কোলে নিয়ে হচ্ছে ছবি তুলতে পারবে, কিচ্ছু হবে না। ঠিক আছে, সো এই বাচ্চা বাঘকে কোলে নেওয়া যায়, বড় বাঘের সাথে এভাবে বড় বাঘকে প্যাট করা যায়, সাথে ছবি তোলা যায়। আমার অনেক দিনের ইচ্ছা বাঘের সাথে ছবি তোলার, বুঝছো? সো এই যে বাঘ আর সিংহ দুইটা ডিফারেন্ট পরিবেশে বাস করার মানে দুইটা ডিফারেন্ট প্রজাতি হওয়ার পরেও ওদের মধ্যে কি মিল দেখা যাচ্ছে, একই ধরনের দাঁত দেখা যাচ্ছে, এগুলা কি সমান্তরাল বিবর্তন বলে। ঠিক আছে, সমান্তরাল বিবর্তনের সাথে অনেকটা অপসারী বিবর্তনের মিল আছে। সমান্তরাল বিবর্তনের সাথে অনেকটা অপসারী বিবর্তনের মিল আছে। হ্যাঁ, সো এগুলাও হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কিভাবে আসবে জানো? এভাবে যে দুটি ভিন্ন প্রজাতির জীবগোষ্ঠী দূরবর্তী কিন্তু একই পরিবেশে বাস ও অভিযোজনের ফলে এদের বিবর্তনকে কি বলে? সমান্তরাল বিবর্তন। হিসেব বুঝতে পারছো? সো এইভাবে আসতে পারে পরীক্ষায়। সো এগুলো একটু মনে রাখবা, বইয়ে আছে, বইয়ে মার্ক করে নাও, এই জন্য আমি বলছিলাম যে বইটা নিতে। তো বিবর্তনের ধাপ, বিবর্তনের ধরন গেল। আচ্ছা, এইবার মতবাদে যাওয়ার আগে এই চ্যাপ্টারে মানে এই পার্টে বিবর্তনের পার্টে মোটামুটি পাঁচটা মতবাদ দেওয়া আছে। একটা হচ্ছে ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ঠিক আছে, অগাস্ট ভাইসম্যানের হচ্ছে আধুনিক সংশ্লেষ মতবাদ, জার্মপ্লাজম মতবাদ, ব্রিসের হচ্ছে পরিবৃত্তি মতবাদ, আর ভাইসম্যানের হচ্ছে পুনরাবৃত্তি মতবাদ। এই ছকটা এমসিকিউ 7th। আমরা যখন এমসিকিউ সলভ ক্লাস করব তখন আমরা দেখব যে এই জায়গায় এই একটা ছক থেকে কতগুলো অবজেক্টিভ আসে, এবং এই অবজেক্টিভ গুলো খুবই ইম্পর্টেন্ট। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, বইয়ে হয়তো বা এখানে আবার লেখা নাই, আমরা ওই যে কি নোট বলে স্টিকি নোটে লিখে একটু বইয়ের মধ্যে এগুলো লাগায় রাখবো একসাথে। হ্যাঁ, এগুলো বইয়ে আছে সব আলাদা আলাদা, কিন্তু আমরা সবগুলো একসাথে পড়বো। ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ভাইসম্যানের আধুনিক সংশ্লেষ মতবাদ, ব্রিসের পরিবৃত্তি মতবাদ, ভাইসম্যানের পুনরাবৃত্তি মতবাদ। ঠিক আছে, সরি এটা ভাইসম্যান হবে না, এটা হেকেল হবে, ভুলে ওরা ভাইসম্যান দিয়ে ফেলছে, হেকেল হবে। সরি। এবার স্ক্রিনশট নাও, এটা ভাইসম্যান না, এটা হেকেল হবে, হেকেলের পুনরাবৃত্তি মতবাদ, ব্রিসের পরিবৃত্তি মতবাদ, ভাইসম্যানের আধুনিক সংশ্লেষ মতবাদ। এটা ভুল আসছে, হেকেলের পুনরাবৃত্তি মতবাদ, সরি, এক্সট্রিমলি সরি। সো এই ছকটা থেকে কোশ্চেন আসবেই। তোমরা যখন এমসিকিউ সলভ করবো আমরা, তখন দেখবো যে এই ছকটা থেকে কতগুলো কোশ্চেন আসে। এইচএসসি অ্যাডমিশন দুইটার জন্যই এই ছকটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো মুখস্থ করবা অবশ্যই, তাইলেই দেখবা হয়ে যাবে। আচ্ছা, সো এইবার হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমরা এরপরে নামাজে ব্রেক দিচ্ছি, তারপরে হচ্ছে আমরা পড়াইতে যাব, মানে মতবাদ গুলাতে ঢুকবো। বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কি ভুল আছে? ফারিহা, বলো আপু কি ভুল আছে, বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এতটুকু বুঝতে পারছো? অপসারী অভিসারী উল্টা দেওয়া আছে, শিওর? আচ্ছা, আমি চেক করে জানাবো নি। কালকে কি বন্ধ? ইয়েস, কালকে বন্ধ। বাইরে প্রচুর আম পড়তেছে, ও ঝড়ে প্রচুর আম পড়তেছে, তাহলে আম খাওয়াও আমাদেরকে, বুঝলাম না। তোমরা রাজশাহীর স্টুডেন্ট, আমাদের এত রাজশাহীর স্টুডেন্ট,
ওরা যদি 10 কেজি আম কিনে ঢাকায় নাই পাঠাইতে পারো ভাইয়াদের জন্য, কি করলা তোমরা? হ্যাঁ, ভাইসম্যানের যে জার্মপ্লাজম মতবাদ এটারই আরেকটা নাম হচ্ছে আধুনিক সংশ্লেষ মতবাদ। আমি ছোটবেলায় ভাবতাম গরু ছাগল জামাই বউ। তোমার জামাইকে তুমি গরু বললো তাইলেই হবে, তখন হয়ে যাবে গরু ছাগল। যখন সব প্রাণী বিলুপ্ত হয়ে গেছিল তখন মানুষরা ছিল না। ভাইয়া ইউটিউবে আরো বেশি ডিটেলসে পড়ায়। এই অধ্যায়ে আসলে মানে এই পোর্শনটুকু এতটা ইম্পর্টেন্ট লাগবে না। যতটুকু লাগবে অতটুকু বলা হয়েছে। আর তোমাদের কি পড়া শেষ হয়েছে নাকি? মাত্র ফার্স্ট পার্ট পড়াইছি। ইউটিউবে তো সবকিছুরই 18 ঘন্টা 20 ঘন্টার লেকচার আছে। তুমি চাইলে ওগুলা দেখতে পারো তোমার যদি মন চায়। ঠিক আছে? আমার স্টুডেন্টদেরকে আমি ততটুকু যতটুকু লাগবে অতটুকুই পড়াবো। ঠিক আছে? এক্সট্রা জিনিস পড়া লাগবে না। হ্যাঁ, ডক্টর লাগায় ফেলছো নামের আগে। আকাশ সাহা। আকাশ কি? সাহাই তো নাম। মাইক্রো বিবর্তন হচ্ছে একেবারে ছোট পর্যায়ে যে বিবর্তনগুলা, এক এক অঞ্চলের মানুষের এক এক বৈশিষ্ট্য, এটাই হচ্ছে মাইক্রো বিবর্তন। এইটাও বিজ্ঞানীরা পরীক্ষা করে পাইছে যে 5 বার মহাধ্বংস হয়ে গেছে। প্রি মেডিকেল চালু হবে, চালু হবে। সবকিছুই হবে। টেনশন নিও না তোমরা। আচ্ছা, তো আমরা হচ্ছে নামাজ পড়ে আসি। না, আমাদের সময় শেষ হয়ে যাবে। তারপরে এসে হচ্ছে আমরা নেক্সট পোর্শনটুকু পড়তেছি, হ্যাঁ?
আচ্ছা, সো আসো এবার হচ্ছে আমরা নেক্সট পোর্শনটা পড়ি। চলো। আচ্ছা, সো ফার্স্ট হচ্ছে ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ আজমা। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা ল্যামার্কের মানে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদগুলো পড়বো। এগুলা মেইনলি পরীক্ষায় আসে না খুব একটা, অবজেক্টিভে আসে। এখান থেকে কি কি অবজেক্টিভে আসে আমি ওইটা তোমাদেরকে বলতেছি। যেমন ল্যামার্ক, এই ভদ্রলোক হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তন করেন, বুঝছো? ল্যামার্ক হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তন করেন। তারপরে তিনি হচ্ছে প্রাণীগুলোকে হচ্ছে অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী দুই শ্রেণীতে ভাগ করেন। তিনি হচ্ছে প্রাণীকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী দুই শ্রেণীতে হচ্ছে ভাগ করেন, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে ল্যামার্ক যে মতবাদটা দিয়ে গেছিল, বিজ্ঞানী ডটসন হচ্ছে এটাকে 4টা সূত্রে হচ্ছে নিয়ে আসেন। সো ল্যামার্কই হচ্ছে সর্বপ্রথম বিবর্তনবাদ দিয়ে মতবাদ দেন। সো ল্যামার্কের থেকে কোশ্চেন আসে হচ্ছে এই যে এটা, বায়োলজি শব্দের প্রবর্তক কে? ল্যামার্ক। মেরুদণ্ডী অমেরুদণ্ডী দুই ভাগে ভাগ করেন কে? ল্যামার্ক। কোন বিজ্ঞানী ল্যামার্কের সূত্রগুলোকে 4টা ভাগে ভাগ করেন? ডটসন। ঠিক আছে, আচ্ছা। সো 4টা সূত্র কি কি? প্রথম সূত্র হচ্ছে বৃদ্ধি। তো ল্যামার্ক বলছে যে হচ্ছে জিরাফ হচ্ছে গাছ থেকে ইয়ে খাওয়ার জন্য, পাতা খাওয়ার জন্য হচ্ছে এমন করতে 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 ওর হচ্ছে গলা উঁচা হয়ে গেছে। তো মানে গলা হচ্ছে এত লম্বা হয়ে গেছে, এটা আসলে সম্ভব না। যেমন তুমি যদি বাসার ছাদের থেকে তুমি যদি উঠতে চাও তো ওর ভাষ্য মতে তুমি যদি উঠতে চাও তাহলে একটা সময় তোমার ডানা হয়ে যাবে, ঠিক আছে, ডানা গজাবে। কিন্তু এটা কি সম্ভব? এটা সম্ভব না। সো এটা আসলে সঠিক না। তারপরে বলছে পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন। সেম কথা, যে জীব যদি সবসময় খালি চেষ্টা করতে থাকে চেঞ্জ হওয়া চেঞ্জ হওয়া চেঞ্জ হওয়ার, তাহলে সে হচ্ছে কি হতে পারবে? চেঞ্জ হয়ে যেতে পারবে। যেমন গাধা হচ্ছে চেঞ্জ হইতে চাইলে সে একটা সময় ঘোড়ায় পরিণত হতে পারবে। তার কথা ভাষ্যমতে এইটাই, কিন্তু এটা আসলে ঠিক না, এটাও ভুল। ঠিক আছে, তারপরে হচ্ছে ব্যবহার এবং অব্যবহার। বুঝতেছো? অব্যবহার মানে হচ্ছে কেউ যদি কোনো একটা অঙ্গ ব্যবহার না করে তাহলে এটা বিলুপ্ত হয়ে যেতে পারে। যেমন আমাদের কিছু নিষ্ক্রিয় অঙ্গ আছে, অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, সেই অ্যাপেন্ডিক্স কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ, এখন ওর কাজকর্ম খুবই কম, কিন্তু ও কি হচ্ছে? বিলুপ্ত হয়ে গেছে না। এই যে আমাদের কানের পেশি, আমরা তো এখন আর কান নাড়াইতে পারি না, তাই না? সেই যে কানের পেশি, এগুলো কিন্তু কোনো কাজ নাই, কিন্তু এই জন্য কি হচ্ছে এগুলো বিলুপ্ত হয়ে গেছে না। সো এই যে ল্যামার্ক যে বলছিল যে ব্যবহার না করলে এটা বিলুপ্ত হয়ে যাবে, এটাও আসলে সঠিক না। লাস্ট যেটা সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। ঠিক আছে, লাস্ট হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। যে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কিছু বৈশিষ্ট্য যেমন অর্জন করি, যেমন মনে করো মেসি অনেক ভালো ফুটবল খেলে। সো ল্যামার্কের ভাষ্য মতে তাহলে মেসির যে বাচ্চা, ও মেসির মতো ভালো ফুটবল খেলবে, বা ও রোনালদোর মতো ভালো ফুটবল খেলবে। সচিন টেন্ডুলকারের ছেলে, ঠিক আছে, কি জানি নাম, অর্জুন টেন্ডুলকার, ওকে সচিন টেন্ডুলকারের মতো ভালো খেলছে? খেলে নাই। ও ওর বাপ ছিল ব্যাটসম্যান, ও হচ্ছে বলার। সেই যে আমরা যখন কোন একটা বৈশিষ্ট্য অর্জন করি, তুমি সাপোজ খুব ভালো ক্রিকেট খেলতে পারো, তার মানে এই না যে তোমার বাচ্চাও খুব ভালো ক্রিকেট খেলতে পারবে। সো ল্যামার্ক বলে দিয়ে গেছে পারবে। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, অর্থাৎ আমরা যে বৈশিষ্ট্যটা অর্জন করি, যেমন এই যে মেসি অনেক কষ্ট করে খেলা শিখছে, ও তো কি অনেক কষ্ট করছে না? রোনালদো অনেক কষ্ট করছে। সো হিসাব অনুযায়ী ওর ভাষ্য মতে, ল্যামার্কের ভাষ্য মতে ওর বাচ্চা ওইটা অটোমেটিক পেয়ে যাওয়ার কথা, বাট এটা আসলে এভাবে হয় না। আমরা কখনোই অর্জিত বৈশিষ্ট্য নেক্সট জেনারেশনে যায় না, সহজাত বৈশিষ্ট্য যায়। অর্জিত কি সহজাত কি এটা আমরা 12 নম্বর চ্যাপ্টার পড়ার সময় ভালো মতো পড়বো। হ্যাঁ, তো অর্জিত বৈশিষ্ট্য হচ্ছে নেক্সট জেনারেশনে যাওয়া সম্ভব না। সো ওর মোটামুটি যে 4টা সূত্রে ডটসন ল্যামার্কের মতবাদগুলোকে ভাগ করছিল, 4টাই ভুল। ঠিক আছে, এই 4টারই হচ্ছে তোমার অনেক মানে এগেনস্টে অনেক কথাবার্তা আছে। সো ল্যামার্ক সর্বপ্রথম মতবাদ দিল, ল্যামার্কের মতবাদটা আসলে ওইভাবে মানা হয় না। ঠিক আছে, আচ্ছা। এই যে মানুষের লেজ, এটা আস্তে আস্তে কককিক্সে পরিণত হয়েছে। কককিক্স কি আমরা 7 নম্বর চ্যাপ্টার পড়তে গেলে পড়বো। আচ্ছা, সো কোশ্চেন আমরা পরে নিব। আচ্ছা, এবার আসো ডারউইন, প্রাকৃতিক নির্বাচন মতবাদ। ঠিক আছে, সো ডারউইন হচ্ছে ল্যামার্কের অনেক বছর পরে
ল্যামার্কের মতবাদের একটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন দেন, মানে উনি আর একটু ভালো করে বলেন। ওই যে পড়ছো না রাদারফোর্ড, সবার আগে মডেল দিছিল কে? পরমাণুর মডেল থমসন। থমসনের থেকে আরো গুছিয়ে দিছিল রাদারফোর্ড, রাদারফোর্ডের থেকে আরো গুছিয়ে দিছিল বোর, তাই না? এইখানেও সেম। ফার্স্টে মতবাদ দেন হচ্ছে ল্যামার্ক, ল্যামার্কের থেকে আরো বেশি গুছিয়ে মতবাদ দেন হচ্ছে ডারউইন। তো ডারউইন একটা বই পাবলিশ করছিল, নাম হচ্ছে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তিনি তার মতবাদটাকে হচ্ছে 6টা ভাগে ভাগ করেন, ঠিক আছে? এই বইয়ের নামটা খুব ইম্পর্টেন্ট, এর নাম অন দি অরিজিন অফ স্পেসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ঠিক আছে? আচ্ছা, সো মতবাদগুলো একটু দেখি। ফার্স্টে হচ্ছে বংশবৃদ্ধির উচ্চ হার, সেগুলো সব হচ্ছে বিবর্তনের মতবাদ, হ্যাঁ, এটা মাথায় রেখো যে চেঞ্জ হচ্ছে যেটা। সো বংশবৃদ্ধির উচ্চ হার ব্যাপারটা কি? যেমন একটা কুকুর তোমরা দেখছো একসাথে 8টা 10টাও বাচ্চা দেয়, কিন্তু সবগুলা বাচ্চা কি বড় হইতে পারে? না, বেশিরভাগই কি হয়, মারা যায়। কয়টা বড় হইতে পারে? সর্বোচ্চ একটা বা দুইটা, তাই না? তেমনি ওই যে তোমাদের বই আছে স্যামন মাছ, এক ঋতুতে 2,70,00,000 ডিম পারে। একটা সিঙ্গেল মাছ 2,70,00,000 ডিম পারে, কিন্তু সবগুলা পোনা কি হচ্ছে বড় মাছে পরিণত হইতে পারে? পারে না, ঠিক আছে? সো এইটাই বলছে যে বংশবৃদ্ধির অনেক উচ্চ হার থাকলেও জীবের অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় না। আচ্ছা, এরপরে আসে হচ্ছে খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা। এখন মনে করো স্যামন মাছের 2,70,00,000 ডিম থেকেই হচ্ছে নতুন বড় মাছের সৃষ্টি হইলো, কিন্তু তারপরেও এগুলা বেঁচে থাকতে পারবে না, কারণ যখন এত মাছ একসাথে হয়ে যাবে তখন কি দেখা দিবে? খাদ্য কমে যাবে। তো তখন হচ্ছে কি খাদ্যাভাবে হচ্ছে বেশিরভাগ মাছ হচ্ছে মারা যাবে। সেটাই বুঝাইছে যে যদি কোনো জীব আনলিমিটেড ভাবে বৃদ্ধি পাইতেও থাকে, একটা সময় সে আবার হচ্ছে সব বেশিরভাগই হচ্ছে মারা যাবে, কারণ হচ্ছে খাদ্য এবং বাসস্থানের সীমাবদ্ধতা। কারণ কি খাবার এবং বাসস্থান হচ্ছে ফিক্সড, একটা ফিক্সড নাম্বার, এর বেশি যাওয়া পসিবল না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে জীবন সংগ্রাম, যেটা তোমরা এখন করতেছো ইন্টার লাইফে। বিবর্তনের মধ্যেও জীবন সংগ্রাম আছে, জীবকে বেঁচে থাকতে হয়। ওই যে তোমরা আগের যুগের মুভি দেখছো নাকি, যে শাবানা আর জসিম ওরা বিয়ে করছে, তারপরে শাবানা হচ্ছে সেলাই মেশিন চালাইতো, চালায় হচ্ছে ও কাপড় বানাইতো, আর জসিম হচ্ছে ওই কাপড় রাস্তায় ভ্যানে বিক্রি করতো। করতে 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 একটা সময় ওরা হচ্ছে 10টা ইন্ডাস্ট্রিজ এর মালিক হয়ে গেছে, গার্মেন্টস এর মালিক হয়ে গেছে। সেটাই হচ্ছে জীবন সংগ্রাম, তোমরা এখন করতেছো, তাই না? তো যদি পড়ালেখা না হয় কোনো সমস্যা নাই, ঝালমুড়ি সেল করা শুরু করবা, দেখবা ঝালমুড়ি বেচতে 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 একটা সময় হচ্ছে অনেক টাকা কামাইতে পারবা, 10টা ঝালমুড়ির দোকানের মালিক হয়ে যেতে পারবা। এটাই জীবন সংগ্রাম। জীবন সংগ্রাম মানে হচ্ছে আন্তঃপ্রজাতিক আর অন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম দেখা যায়। আচ্ছা, অন্ত আর আন্তঃপ্রজাতিক জীবন সংগ্রাম কি? অন্তঃপ্রজাতিক হচ্ছে প্রজাতির নিজের মধ্যেই জীবন সংগ্রাম। যেমন এই যে তুমি তোমার ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য কি করতে হয়? অন্যদের সাথে কি মারামারি, মানে কি করতে হয়? একটা কম্পিটিশন করতে হয়। তেমনি প্রত্যেকটা প্রজাতির ভিতরেই হচ্ছে ইন্টারনাল কম্পিটিশন চলতেই থাকে, সব প্রজাতির, পাখি থেকে শুরু করে মাছ পর্যন্ত সবার মধ্যে হচ্ছে ইন্টারনাল কম্পিটিশন চলতেই থাকে। এটা কি বলে? অন্তঃপ্রজাতিক সংগ্রাম। এবং বেঁচে থাকতে হলে এই সংগ্রামে জয়ী হইতে হয়। তারপরে আন্তঃপ্রজাতিক, যখন দুইটা ভিন্ন ভিন্ন প্রজাতি, যখন দুইটা ভিন্ন ভিন্ন প্রজাতি পাশাপাশি থাকে তখন যে বেশি শক্তিশালী সেই বেঁচে যায়, বাকিরা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে? ছোট মাছ আগে মারা যায়, কারণ বড় মাছ বেশি শক্তিশালী হওয়ার কারণে ওরা বেশি দিন বেঁচে থাকে। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসে হচ্ছে সার্বজনীন পরিবৃত্তি। আচ্ছা, পরিবৃত্তি মানে হচ্ছে জিনে পরিবর্তন বা মিউটেশন। ঠিক আছে? ওই যে একটু আগে বিবর্তনে পড়লাম না, ভিন্ন ভিন্ন পরিবেশে থাকতে থাকতে হচ্ছে একটু একটু করে বৈশিষ্ট্য চেঞ্জ হতে থাকে, ওই বৈশিষ্ট্যটা একটা সময় পরিবর্তন আনতে থাকে, এটাকেই বলতে হচ্ছে পরিবৃত্তি। ঠিক আছে?
আচ্ছা, তারপরে যোগ্যতমের ঊর্ধ্বতন, এই কথাই মাত্র বললাম যে যে বেশি শক্তিশালী সে বেঁচে থাকবে। যেমন তুমি আর তোমার ছোট ভাই, তোমার আব্বু মনে করো 3টা চিপস আনছে, তুমি একটা খাইছো, তোমার ছোট ভাই একটা খাইছে। এখন 3 নাম্বার চিপসটা কে খাবে? অবশ্যই তুমি খাবা, কারণ তুমি কি বড়, তুমি হচ্ছে যোগ্য, তাই তো? এরকমই তো হয়। তুমি যদি না খেতে পারো এটা তোমার দুর্ভাগ্য, তুমি যোগ্য হইতে পারলা না, তোমার তাইলে তখন তোমার ছোট ভাই হচ্ছে যোগ্যতম। বুঝতে পারছি। আচ্ছা, আর লাস্টে হচ্ছে এত কিছু করেও শেষ পর্যন্ত তুমি বাইসা থাকতে পারবে না যদি তুমি প্রাকৃতিক ভাবে নির্বাচিত না হও। ডাইনোসর এত বড়, মনে করো তোমার কাছে ফার্স্ট বয়, সে হচ্ছে ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত ফার্স্ট, যত কম্পিটিশন হয় সব কম্পিটিশনে সে ফার্স্ট, কিন্তু হইলো কি, সে অ্যাডমিশনের সময় অসুস্থ হয়ে গেল, সেই জন্য সে বুয়েটেও চান্স পেল না, ঢাকা ভার্সিটিতেও চান্স পেল না, মেডিকেলে চান্স পেল, কিন্তু তার 3 জায়গাতেই চান্স পাওয়ার কথা ছিল। সেখানে কি হয়েছে? সে যে অসুস্থ হয়ে গেছে এটার উপর কি কারো কোনো দোষ আছে? এখানে তো কারো কোনো হাত নাই, তাই না? এটাই কি প্রাকৃতিক নির্বাচন। সো প্রকৃতিতেও এইটা হয়, তুমি যতই শক্তিশালী হও কোনো লাভ নাই যদি প্রকৃতি তোমার পক্ষে না থাকে। যেমন আমরা এখনো অ্যান্টার্কটিকার একেবারে ভিতর পর্যন্ত যাইতে পারি নাই, কারণ ওখানে প্রকৃতি আমাদের পক্ষে না। বুঝতে পারছো? পানির একেবারে নিচ পর্যন্ত আমরা যেতে পারি নাই, কারণ ওইখানে কি প্রকৃতি আমাদের পক্ষে না। তো ওইখানে আমরা প্রাকৃতিক ভাবে নির্বাচিত না। সব বুঝতে পারছি। সো এই ছিল ডারউইনের 6টা মতবাদ। এখানে সে কোথাও বলে নাই সরাসরি যে বানর থেকে মানুষ হয়, সেই কথাগুলো বলছে, এগুলো আসলে ভ্যালিড কথা। তার মানে আবার এই না যে আমি বিবর্তন মানতেছি, বিজ্ঞানীরা যেসব বলে ওইগুলো মানতেছি, বাট এইখানে যা যতটুকু আমাদের বই আছে অতটুকু ভ্যালিড জিনিসপত্র। হ্যাঁ ঠিক আছে, আসলে তো এইভাবেই বিবর্তন হয়। ঠিক আছে, তুমি একটা সময় অনেক খারাপ স্টুডেন্ট ছিল, কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছো। তোমার এমন অনেক বন্ধু বান্ধব আছে স্কুল লাইফে খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু অনেক ভালো কলেজে চান্স পাইছে। আবার তোমার কলেজে দেখবা এমন আছে অনেক স্টুডেন্ট, যেমন আমারই একটা স্টুডেন্ট এবার মেডিকেলে চান্স পাইছে, ও যে চান্স পাবে আমি জীবনেও বিশ্বাস করি, মানে আমার কোনো বিশ্বাসই ছিল না চান্স পাবে। পড়ালেখা করতো, অর্ধেক করতো না, দুষ্টামি করতো খালি ক্লাসে, কথা বলতো খালি বন্ধুদের সাথে, আর বাইরে বাইরে ঘুরতো। সো কি হয়েছে, ইন্টার লাইফ ভর্তি পরীক্ষার আগে অনেক পড়াশোনা করছে, মেডিকেলে চান্স পাইছে। সেগুলো হয়, এই জিনিসগুলা হয়, যে দেখছো তোমরা নিজের জীবনেই দেখছো। হ্যাঁ, সেই ছিল ডারউইনের 6টা তত্ত্ব। আচ্ছা, তো এই হচ্ছে ল্যামার্ক আর ডারউইনবাদের পার্থক্য। ল্যামার্কবাদ প্রকাশিত হয় হচ্ছে ফিলোসফিক জুলজিক গ্রন্থে, ডারউইনবাদ হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে। ব্লা 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 ব্লা, এগুলো সব বইয়ের মধ্যে আছে, স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে পড়ে নাও। তো এখন এই নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, ডারউইনের আবার একটা এক্সটেন্ডেড ভার্সন আছে, বুঝছো? ডারউইনের একটা এক্সটেন্ডেড ভার্সন আছে যেখানে হচ্ছে আরো কিছু বিজ্ঞানীরা ডারউইনবাদকে হচ্ছে নতুনত্ব দিয়েছে। যেমন একটা সময় নোকিয়া ফোন ছিল কি বাটন ফোন, তারপরে কি করলো, যুগ যেতে 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 নোকিয়া হচ্ছে কি করলো, টাচ ফোন বের করলো, তাই না? আইফোন 1, অ্যাপেলের আইফোন 1 যেমন ছিল, অবশ্যই আইফোন 16 ওরকম না, অনেক কি চেঞ্জ হয়েছে না, কিন্তু বেস কি এটা, নব্য ডারউইনবাদটা হচ্ছে সেম। বেস হচ্ছে ডারউইনবাদ, ওইটাকে ওরা একটু বর্তমান যুগের পড়ালেখার সাথে কানেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, এইটা দেন হচ্ছে নব্য ডারউইনবাদ, কয়েকজন বিজ্ঞানী মিলে দেন, এর মধ্যে বাইজম্যানের নাম সবার আগে আসে। ঠিক আছে, এই ওয়াইস, আচ্ছা বানান কিন্তু এটা, হ্যাঁ ভাইসম্যান, সো এটা হ্যাঁ। আচ্ছা, সো এটা হচ্ছে নব্য ডারউইনবাদ। সো বিবর্তনের সপক্ষে প্রমাণের আগে তোমরা বলো কারো কোনো কোশ্চেন থাকলে, বলো কারো কোনো কোশ্চেন আছে? আজকে কি এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস? ইয়েস, পড়ানোর লাস্ট ক্লাস, সিকিউ সলভিং আছে, এমসিকিউ সলভিং আছে। আচ্ছা, মোটামুটি আমরা বেস বুঝতে পারছি, এগুলো পরীক্ষা আসে না, যেই সব জিনিসপত্র পরীক্ষা আসে না ওগুলো নিয়ে আমাদের এত সময় দেওয়ার আসলে কিছু নাই। আচ্ছা সমস্যা নাই, ওরা জীবন সংগ্রামকে 3 ভাগে ভাগ করছে, তুমি 2 ভাগ পড়ছো, আরেক ভাগ নিজ দায়িত্ব পড়ে নিও। আগের বইয়ের 2 ভাগই ছিল। ভাই কার
তোমার অনেক কারেন্ট। আচ্ছা, পুরা দেশি বৃষ্টি হচ্ছে তো এই জন্য মনে হয় তোমাদের অনেকেরই নেটের সমস্যা, আমি বুঝতেছি। এখান থেকে সিকু আসবে না, না পসিবিলিটি খুবই কম। দুর্ভাগ্য হইলে আসতে পারে, বাট পসিবিলিটি। নেক্সট ক্লাস সোমবারে মোস্ট প্রবাবলি তোমাদের এমসিকিউ সলভিং ক্লাস, সিকিউ এমসিকিউ। ভাই বইয়ে তো অনেক পড়া, ইয়েস বইয়ে অনেক পড়া, আমি যা বলতেছি ওগুলো মনে রাখো তাইলেই হবে, ঠিক আছে, তাইলেই হবে। হ্যাঁ, এই অংশটা ক্লাস নোট আর বই একটা রিডিং নিয়ে নিও, বুঝছো, বইটা একবার রিডিং দিয়ে দিও। হ্যাঁ ডাইনোসর ছিল, এটা তো মনে হয় শিওর আমরা মোটামুটি। আচ্ছা, 70-80 বইয়ে যেটা আছে ওইটাই, আগে তো 70 ছিল, এখন মনে হয় চেঞ্জ হয়ে 80 করছে, মার্ক করে রাখো। আচ্ছা আসো, আমরা কমেন্ট অফ করে দাও। আচ্ছা, এবার আসো আমরা বিবর্তনের সপক্ষের প্রমাণ সমূহ একটু দেখি। তো এই যে বিবর্তন জিনিসটা যে আসলে সত্যি, এইটা হচ্ছে এর পক্ষে অনেকগুলা প্রমাণ আছে। আসো আমরা পড়ি। যেমন ফার্স্ট হচ্ছে অঙ্গ সংস্থানিক প্রমাণ, যে একটা জীবের সাথে যে আরেকটা জীব কানেক্টেড, একটা জীবের সাথে যে আরেকটা জীব কানেক্টেড, এইটা আসলে হচ্ছে তোমার বিভিন্ন মাধ্যমে প্রমাণ করা যায়। যেমন ফার্স্ট হচ্ছে ব্রেইন। সো ব্রেইন হচ্ছে মোটামুটি মাছ, উভচর, সরীসৃপ, পাখি, মানুষ, আমাদের সবার ব্রেইনই মোটামুটি দেখতে একরকম। আমাদের সবার বই হচ্ছে মোটামুটি দেখতে একরকম, বুঝছো, কিন্তু যত উন্নত হইতে থাকে তত হচ্ছে ব্রেইনের জটিল হইতে থাকে। যত উন্নত হইতে থাকে তত কি হইতে থাকে, ব্রেইন হচ্ছে জটিল হইতে থাকে, ঠিক আছে। সো এই ব্রেইন হচ্ছে জটিল হইতে থাকলে তখন যেমন যাদের ব্রেইন যত বেশি জটিল তারা হচ্ছে তত বেশি উন্নত, যাদের ব্রেইন যত বেশি জটিল তারা হচ্ছে তত বেশি উন্নত, যেমন আমাদের ব্রেইন সবচেয়ে বেশি জটিল, এই জন্য আমরা সবচেয়ে উন্নত। এরপরে আছে এই যে সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গ, এই পার্টটুকু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, সমসংস্থ অঙ্গ কি, দেখো মানুষের হাত, বিড়ালের পা, তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা। আচ্ছা, সমসংস্থ অঙ্গ কি, যখন গঠন একই কিন্তু কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন। গঠন কি, এইসব অঙ্গের গঠন সেম থাকে, যেমন মানুষের হাত, আমরা কি করি, এই যে হাত দিয়ে কি করলাম, তোমাকে একটা মানলাম, ঠিক আছে। সো বিড়ালের হাত, বিড়ালের সামনের পা, ও কি করে, বিড়ালের সামনের পা দিয়ে বিড়াল কি করে, মানে মারে, যাদের বিড়াল আছে তারা জানো। সো তুমি আবার তিমি মাছের কাছে যাও, ওর হচ্ছে এই যে ফ্লিপার আছে একটা, বুঝছো, এই যে এরকম ফ্লিপার দেখবা, ওইটা দিয়ে ও কি, ওর কাছে গেলে তোমার ঠাস করে একটা চোয়ারি মারবে, চর মারবে। মানে আমি তো কথা কথা বলছি যে এগুলা সবগুলা গঠন সেম, সবগুলার কি গঠন সেম, কিন্তু এক একজনের কাজ একটা, যেমন বিড়ালের সামনের পা দিয়েও হাঁটে, তিমির ফ্লিপার দিয়ে তিমি ভাসতে সাহায্য করে, বাদুড়ের ডানা দিয়ে বাদুড় উড়ে। এটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। আচ্ছা, আর সমবৃত্তি অঙ্গ কি, সমবৃত্তি অঙ্গ হচ্ছে, আচ্ছা সমসংস্থ অঙ্গে হচ্ছে গঠন সেম, গঠন সেম। আচ্ছা, এটা এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, আর সমবৃত্তি অঙ্গের ক্ষেত্রে হচ্ছে কাজ সেম, কাজ সেম। যেমন বাদুড়ের ডানা, পাখির ডানা, পতঙ্গের ডানা, প্রজাপতির ডানা, এর মাধ্যমে ওরা কি করে, উড়ে। ইন্টার লাইফে উঠার পরে অনেকের ডানা গজাইছে, যারা বিশেষত ঢাকা আসছো, ওরাও কি উড়ে। বাদুড়ের ডানা, পাখির ডানা, পতঙ্গের ডানার মাধ্যমে ওরা কি করে, উড়ে, কিন্তু প্রত্যেকটার গঠন হচ্ছে ভিন্ন, প্রত্যেকটার গঠন কি ভিন্ন। তাহলে সমসংস্থ অঙ্গ হচ্ছে গঠন সেম, কাজ ভিন্ন, আর সমবৃত্তি অঙ্গ হচ্ছে কাজ সেম, গঠন ভিন্ন। পরীক্ষা আসবে, নিচের কোনটি সমসংস্থ অঙ্গের উদাহরণ, নিচের কোনটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আবার বলি, সমসংস্থ অঙ্গ কি, গঠন সেম, কাজ ভিন্ন। সমবৃত্তি অঙ্গ কি, কাজ সেম, গঠন ভিন্ন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ সমূহ। যেমন আমাদের দেহে প্রায়
100-র মতো নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেমন কানের পেশি, অ্যাপেন্ডিক্স, আক্কেল দাঁত, লোম, উপপল্লব, এই যে হ্যাঁ, এগুলা সবই হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। এগুলো একটা সময় আমাদের দেহে কাজ ছিল, এখন আর ওদের কাজ নাই, কিন্তু এরপরে কি ওরা বিলুপ্ত হয় নাই, ওরা দেহের মধ্যে রয়ে গেছে। ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ? আমাদের দেহে প্রায় 100-র মতো নিষ্ক্রিয় অঙ্গ আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে হচ্ছে ভ্রূণতাত্ত্বিক প্রমাণ। সো এটা ইম্পর্টেন্ট। সো ইনিশিয়ালি আমরা যখন মায়ের পেটে থাকি, ভ্রূণাবস্থায় থাকি, তখন মাছ, উভচর, সরীসৃপ, পাখি, মানুষ সবাই গঠনই দেখতে কাইন্ডা সেম। আমরা যখন ভ্রূণাবস্থায় থাকি, এই যে দেখতেছো, সবার গঠনই কাইন্ডা সেম, একই রকম। আমরা যখন ভ্রূণাবস্থায় থাকি তখন আমাদের সবার গঠনই দেখতে একই রকম। বড় হইতে হইতে হচ্ছে ভ্রূণ চেঞ্জ হয়ে যায়, যে মাছেরটা মাছে পরিণত হয়, উভচরেরটা উভচরে, পাখিরটা পাখিতে, মানুষেরটা মানুষে। সেই ভ্রূণের এই সাদৃশ্য, যে প্রত্যেকটা জীবেরই ভ্রূণ সেম, মানে এই যে উন্নত জীবের, এটা সর্বপ্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী কার্ল বন বেয়ার। এই নামটা খুবই ইম্পর্টেন্ট। বিজ্ঞানী কার্ল বন বেয়ার, এই নাম, এইটা সর্বপ্রথম লক্ষ্য করেন কে? বিজ্ঞানী কার্ল বন বেয়ার। এটা সর্বপ্রথম লক্ষ্য করেন কে? বিজ্ঞানী কার্ল বন বেয়ার। এই যে প্রত্যেকটা উন্নত জীবের ভ্রূণ কাইন্ডা সেম ইনিশিয়াল ফেজে, এই জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী কার্ল বন বেয়ার। ওখান থেকে আসছে ভ্রূণের সাদৃশ্য সর্বপ্রথম লক্ষ্য করেন কার্ল বন বেয়ার। এটা পরীক্ষা আসে, হ্যাঁ। এরপর আসে জীবাশ্মগত ভূতত্ত্বীয় প্রমাণ, যেমন ঘোড়ার বিবর্তন। সো ঘোড়া আসলে ইনিশিয়াল ফেজে আমরা এখন যে এইভাবে দেখি, তোমরা কোনো ঘোড়ায় উঠছো নাকি? আমি উঠছিলাম। এই যে কিছুদিন আগে কাশ্মীরে যে হচ্ছে আক্রমণ হলো না, পেহেলগামে, ওই পেহেলগামে উঠতে হয় হচ্ছে মাটির থেকে ঘোড়া দিয়ে, প্রায় 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টার মতো লাগে, 1.5 ঘন্টার মতো লাগে। উঠতে 1.5 ঘন্টা, নামতে 1.5 ঘন্টা, ঘোড়া দিয়ে উঠতে হয়। আমি তখন ঘোড়াতে উঠছিলাম, ঘোড়া সেই। সো এই ঘোড়া সর্বপ্রথম কিন্তু এত বড় ছিল না, ও ছোট ছিল একটু। ওইখান থেকে আস্তে 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 ও কি হইতে থাকে? বড় হইতে থাকে। আস্তে আস্তে বিবর্তন, বিজ্ঞানীরা মানে যে বিবর্তিত হইতে 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 ঘোড়া একটা সময় আমরা এখন যে ঘোড়া দেখি ওই সাইজের ঘোড়া পাওয়া। ঠিক আছে? আচ্ছা, বইয়ের নাম দেওয়া আছে, মেসোহিপ্পাস, অরোহিপ্পাস, ইসোহিপ্পাস। ঠিক আছে, একটু পড়ে নিন, ইম্পর্টেন্ট। সংযোগকারী যোগসূত্র। আচ্ছা, বিজ্ঞানীরা একটা প্রাণীর জীবাশ্ম পাইছে যার নাম হচ্ছে আর্কিওপটেরিক্স। আচ্ছা, এই যে এখানে ইওহিপ্পাস, অরোহিপ্পাস, মেসো হিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস, প্লেসিহিপ্পাস, ইকুয়াস। আধুনিক ঘোড়াকে আমরা ইকুয়াস বলি। সো সো এই যে দেখো, এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সো এখান থেকে এখানে, এখানে, এভাবে আস্তে আস্তে ঘোড়া আজকে এই পর্যায়ে আসছে। ঠিক আছে, এটা দিয়ে বিজ্ঞানীরা শিওর। আচ্ছা, তারপরে কি এই যে আর্কিওপটেরিক্স। আচ্ছা, সো ধারণা করা হয় যে পাখিরা হচ্ছে একটা সময় সরীসৃপ ছিল, সেই জন্য বলা হয় হচ্ছে বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইল। তোমরা পড়ছো মনে হয় ফার্স্ট চ্যাপ্টারে, বার্ডস আর গ্লোরিফাইড রেপটাইল। ঠিক আছে, সো এই যে পাখিরা সরীসৃপ থেকে আসছে, এইটার জন্য বিজ্ঞানীরা হচ্ছে একটা জীবাশ্ম খুঁজে পাইছিল, যেটাকে নাম দিছে ওরা আর্কিওপটেরিক্স। এই আর্কিওপটেরিক্স এর মধ্যে যেমন সরীসৃপের বৈশিষ্ট্য ছিল, মানে ওই যে কুমিরের মতো বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে আবার পাখির মতো বৈশিষ্ট্য ছিল। আর্কিওপটেরিক্স এর মধ্যে যেমন কুমিরের মতো বৈশিষ্ট্য ছিল, তেমন আবার পাখির মতো বৈশিষ্ট্য ছিল। সো এর মধ্যে দেখো, এই যে সরীসৃপের মধ্যে কি বৈশিষ্ট্য ছিল? এদের দেহ ছিল সরীসৃপের মতো লম্বা, দেহে শুষ্ক আইস ছিল, আর পাখির দেহে কি থাকে? লোম, পালক থাকে, লম্বা লেজ ছিল এদের। ঠিক আছে, এদের দেহ কঙ্কাল ছিল পুরু এবং নিরেট। তারপরে এদের ধারালো দুসারি দাঁত ছিল। ঠিক আছে, তারপরে এদের 3টি করে নখযুক্ত আঙ্গুল ছিল। মস্তিষ্কের গঠন ছিল অনেক সরল, অনেকটা সরীসৃপের মতো। আবার এদের পাখির মতো কি বৈশিষ্ট্য ছিল? যেমন এদের দেহে যেমন লোম ছিল, তেমনি পালকও ছিল, আইস ছিল, তেমনি পালকও ছিল। আবার হাড়গুলা ছিল একেবারে পাখির মতো। এদের যে চোয়াল ছিল, এটা চঞ্চুতে, পাখির মতো চঞ্চুতে পরিণত হয়েছিল।
এদের ক্ল্যাভিকল হচ্ছে ভি আকৃতির ফার্কুলা গঠন করছিল, যেটা পাখির মধ্যে দেখা যায়। এদের মাথার খুলিতে একটি অক্সিপিটাল কন্ডাইল ছিল, যেটা পাখির মধ্যে দেখা যায়। এরা সমষ্ণ শ্রেণীত, মানে আমাদের মতো। আচ্ছা, সো এগুলো আবার পাখির সাথে মিলে। আর্কিওপটেরিক্সের কিছু বৈশিষ্ট্য যেমন সরীসৃপের সাথে মিলে, কিছু আবার পাখির সাথে মিলে। ওরা পাখির মতো উঠতে পারে। তোমরা হয়তোবা অনেক কার্টুন টার্টুনে দেখছো, পোকেমন দেখছো? পোকেমনে একটা ইয়ে আছে চারিজার্ড, দেখছো হয়তোবা, হলুদ কালারের এত বড়। যারা পোকেমন দেখছো কখনো, চারিজার্ড, ওই চারিজার্ড আসছে আর্কিওপটেরিক্স থেকে। তো চারিজার্ডের বেশিরভাগ বৈশিষ্ট্যই হচ্ছে তোমার ইয়ের সাথে মিলে, সরীসৃপের সাথে মিলে। আবার ও পাখির মতো উঠতেও পারে। সেই আর্কিওপটেরিক্স এর বৈশিষ্ট্যগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে 2 মার্কে, সিকিউ 2। তো হচ্ছে একটু দেখে নিও, ঠিক আছে? আর্কিওপটেরিক্স এর বৈশিষ্ট্যগুলো মাঝে মাঝে হচ্ছে পরীক্ষায় আসে। সো এগুলো হচ্ছে একটু দেখে নিও। আমি আবার একটু বলি, আর্কিওপটেরিক্স এর মধ্যে সরীসৃপের কি বৈশিষ্ট্য ছিল? সরীসৃপের মতো লম্বা ছিল, এদের লম্বা লেজ ছিল, দেহ কঙ্কাল ছিল পুরু এবং নিরেট, এদের 2 সারি দাঁত ছিল, 3টা হচ্ছে নখরযুক্ত আঙ্গুল ছিল, মস্তিষ্কের গঠন ছিল অনেকটা সরল সরীসৃপের মতো। আচ্ছা, আর পাখির মতো কি বৈশিষ্ট্য ছিল? অনেকগুলা পালক ছিল, হাড়গুলা ছিল পাখির মতো, চোয়াল হচ্ছে চঞ্চুতে পরিণত হয়েছিল, যেটা পাখির মতো, ফার্কুলা দেখা যেত, যেটা পাখিতে দেখা যায়, অক্সিপিটাল কর্নেল দেখা যেত, যেটা পাখিতে দেখা যায়, মানুষেও দেখা যায়। এগুলো কিন্তু সরীসৃপে দেখা যায় না। এই যে এইটা হচ্ছে এখানে হাত দিলে দেখবে একটা উঁচু অংশ পাওয়া যায়, বুঝছো? এটা কি অক্সিপিটাল কন্ডাইল বলে। ঘাড়ে হাত দাও, দেখবা এটা উন্নত জীবের বৈশিষ্ট্য। এরা আবার সমষ্ণ শ্রেণীত। এটা কিন্তু একটোথার্মিক, মানে সরীসৃপ কিন্তু একটোথার্মিক, কিন্তু পাখি কিন্তু এন্ডোথার্মিক। আর্কিওপটেরিক্স ছিল এন্ডোথার্মিক বা সমষ্ণ শ্রেণীত। এদের মধ্যে যেমন সরীসৃপের বৈশিষ্ট্য ছিল, তেমনি পাখির বৈশিষ্ট্য ছিল। সরীসৃপের বৈশিষ্ট্য ছিল, পাখির বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে? 2 মার্কে আসে কোশ্চেন। সো এই যে বার্সাল গোল্ডপাইড রেপটাইল বলছিলাম না, যে পাখি একটি মহিমান্বিত সরীসৃপ, তাই বিজ্ঞানীরা বিশ্বাস করে যে পাখি সরীসৃপের থেকে আসছে। আচ্ছা, এরপরে বই নিয়ে বসছো, আই হোপ। সো বইয়ে উল্টাইলে দেখবা যে একটা এরকম ছক আছে ভূতাত্ত্বিক কালক্রমের। ওখানে অনেকগুলা এরার কথা দেওয়া আছে, মানে মহাযুগ, পিরিয়ড, ইপক, কত বছর পূর্বে এরা ছিল, মহাযুগ, যুগ, কত বছর আগে এরা ছিল। যেমন রিসেন্ট 25,000 বছর থেকে আগের থেকে শুরু। এরা আমরা সবাই এখন আছি সিনোজয়িক মহাযুগে। এটার পিরিয়ডের নাম হচ্ছে কোয়ার্টারনারি। রিসেন্ট হচ্ছে 25,000 বছর আগে হচ্ছে আধুনিক মানুষ এবং সভ্যতার উদ্ভব ঘটে। আবার প্লিস্টোসিন ছিল 10 লক্ষ বছর আগে, যখন মানুষ প্রথম সামাজিক জীব হিসেবে জীবনযাপন শুরু করে। আবার প্লিওসিন ছিল 2 কোটি বছর আগে, যখন মানুষের উদ্ভব ঘটে। সো পিরিয়ডের আগেরটা হচ্ছে টার্সিয়ারি, যেখানে ছিল মায়োসিন 3.5 কোটি বছর আগে, যখন পৃথিবী জুড়ে খালি স্তন্যপায়ী প্রাণী বেশি ছিল। অলিগোসিন 4.5 কোটি বছর আগে, যখন পৃথিবী জুড়ে মাত্র স্তন্যপায়ীরা ইয়ে নেওয়া শুরু করে। ইওসিন 6.5 কোটি বছর আগে, যখন আদি স্তন্যপায়ীরা বিলুপ্ত হয়ে যায়। প্যালিওসিন 7.5 কোটি বছর আগে, যখন আদি স্তন্যপায়ীরা প্রাধান্য। আদি স্তন্যপায়ী হচ্ছে ওই যে প্লাটিপ্লাস, লিমুলাস, ওইগুলা। এটাকে বলা হয় স্তন্যপায়ী যুগ। তারপরে চলে আসে হচ্ছে মেসোজোইক যুগে। 3টা পিরিয়ড ছিল, ক্রিটিসিয়াস, জুরাসিক, ট্রায়াসিক। জুরাসিকের নাম শুনছো হয়তো, বা জুরাসিক ওয়ার্ল্ড দেখছো অনেকে হয়তো বা মুভি। সো ক্রিটিসিয়াস ছিল 13.5 কোটি বছর আগে, যখন ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়। জুরাসিক ছিল 16.5 কোটি বছর আগে, যখন পৃথিবী জুড়ে ডাইনোসরদের প্রাধান্য দেয়। ট্রায়াসিক ছিল 22.5 কোটি বছর আগে, যখন ডাইনোসররা উদ্ভব ঘটে। যখন কি হয়, ডাইনোসরদের উদ্ভব ঘটে। ক্রিটেসিয়াস ছিল 13.5 কোটি বছর আগে, যখন ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায়। জুরাসিক ছিল 16.5 কোটি বছর আগে, যখন বিভিন্ন প্রজাতির ডাইনোসর দেখা যায়। ট্রায়াসিক ছিল 22.5 কোটি বছর আগে, যখন হচ্ছে ডাইনোসরদের উদ্ভব ঘটে। ঠিক আছে? তারপরে ছিল প্যালিওজোইক যুগ, একেবারে যখন থেকে পৃথিবী শুরু। পারমিয়ান
24 কোটি বছর আগে ওই যে অনেক পতঙ্গের আবির্ভাব ঘটে। কার্বনিফেরাস 29 কোটি বছর আগে যখন হচ্ছে আদি সরীসৃপের জন্ম হয়। ডেভোনিয়ান 37.5 কোটি বছর আগে যখন উভচরের আবির্ভাব ঘটে। সিলুরিয়ান 42.5 কোটি বছর আগে যখন কাঁকড়া, বিছা, মাছ এগুলার আবির্ভাব ঘটে। অর্ডোবিসিয়ান 50.5 কোটি বছর আগে যখন মাছের উদ্ভব ঘটে। আর ক্যামব্রিয়ান 58 কোটি বছর আগে যখন হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী পৃথিবীতে বেশি ছিল। আর কি আছে না, আর নেই। সো এই পার্টটুকু অনেক ইম্পর্টেন্ট। আমি কি মিস করলাম নাকি? আচ্ছা, কিছু জিনিস মিস হয়েছে, সমস্যা নেই, দেখাচ্ছি। আচ্ছা, এই যে এই ছকটা আমি যেই জিনিসগুলা মার্ক করছি এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এই ছকটা এমসিকিউ 7 স্টার একটা ছক। আমার মার্ক গুলা স্ক্রিনশট তুলে নাও এবং এগুলো অবশ্যই বইয়ের মধ্যে দাগায় রাখবা। আমি যে অংশগুলো মার্ক করছি এইভাবে আসবে যে মানুষের উদ্ভব ঘটে কত কোটি বছর আগে, মানুষের উদ্ভব ঘটে কোন যুগে। ঠিক আছে, আচ্ছা দিস, এটাও নাও। এগুলো অলরেডি ভর্তি পরীক্ষা আসা, অ্যাডমিশন, এইচএসসি তে আসা কোশ্চেন, বুঝতে পারছো? স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। আচ্ছা, এগুলো সব বইয়ের মধ্যে দাগায় রাখবা। খুবই ইম্পর্টেন্ট একটা ছক, আমি 7 স্টার দিয়ে দিছি। আচ্ছা, আমরা অঙ্গ সংস্থানিক প্রমাণ পড়ছি, ভ্রূণতাত্ত্বিক, জীবাশ্মগত পড়ছি, শ্রেণীবিন্যাসগত, জীবরসায়নগত, কোষতাত্ত্বিক, জিনতাত্ত্বিক, ভৌগোলিক। আচ্ছা, কিছু জিনিস হচ্ছে মিস হয়ে গেছে। জীবন্ত জীবাশ্ম, আচ্ছা আচ্ছা আচ্ছা। সো সংযোগকারী যোগসূত্র তো পড়লাম, আর্কিওপটেরিক্স। আচ্ছা, এরপরে আছে হচ্ছে জীবন্ত জীবাশ্ম। সাইকাস আমরা কিছুদিন আগেই পড়ছি, সাইকাসকে একটা জীবন্ত জীবাশ্ম বলা হয়। এরকম একটা জীবন্ত জীবাশ্ম ছিল গিঙ্কো বিলোবা। আমি যেহেতু প্রাণী বিজ্ঞান পড়তেছি, তো এখানে আমরা প্রাণীর জীবন্ত জীবাশ্ম নিয়ে আলোচনা করব। যাদের মনে নাই মনে করাই দিই, জীবন্ত জীবাশ্ম হচ্ছে যারা একটা সময় পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল, কিন্তু যুগের বিবর্তনে হচ্ছে এরা কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগই দুইটা একটা প্রজাতি বেঁচে আছে, যাদের সাথে ওই যে আগে থাকা জীব জীবগুলার বৈশিষ্ট্য মিলে তাদেরকে জীবন্ত জীবাশ্ম বলে। সো এই যে যে প্রাণীটা, এটা হচ্ছে প্ল্যাটিপাস। এদেরকে আফ্রিকা, সরি কি জানি বলে, অস্ট্রেলিয়া অঞ্চলে দেখা যায়, বুঝছো? এদেরকে মার্সুপিয়াল স্তন্যপায়ী বলে, এদেরকে অস্ট্রেলিয়াতে দেখা যায়। সেরকম আরো কিছু জীবন্ত জীবাশ্ম আছে, যে প্ল্যাটিপ্লাস তোমাদের বইয়ে আছে, হ্যাঁ, লিমুলাস, স্ফেনেডন, তারপরে হচ্ছে ল্যাটিমারিয়া। ঠিক আছে, এগুলা বইয়ের মধ্যে আছে, একটু মার্ক করে নিও, খুবই ইম্পর্টেন্ট। সেমিস্টার আমি যখন তোমাদের মতো পড়তাম, মানে ইন্টারে পড়তাম, তখন আমাদেরকে যে ভাইয়া পড়াইছিল এই চ্যাপ্টারটা, ভাইয়া বলছিল যে জীবন্ত জীবাশ্মতে 7 স্টার দিয়ে রাখো, এখান থেকে ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা একটা কোশ্চেন আসছে 100, এবং আমার মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেন আসছিল। সেই যে বলি না যে এই ছকগুলা 7 স্টার, 100% ধরে নাও এখান থেকে কোশ্চেন আসবে। মেডিকেল ভর্তি পরীক্ষা, অন্য অ্যাডমিশন টেস্ট, একাডেমিকের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, ইয়ার ফাইনাল, এরপরে যে আরেকটা যে আছে না, এইচএসসি পরীক্ষা, তো যেগুলো বলি ওগুলো একটু মাথায় রাখো। তাহলে জীবন্ত জীবাশ্ম কি, যারা একটা সময় পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল বর্তমানে নাই, শুধু ওদের সাথে বৈশিষ্ট্য মিলে এমন কিছু প্রাণী রয়ে গেছে, যেমন প্ল্যাটিপ্লাস, লিমুলাস, ফেনেডন, ল্যাটিমারিয়া, এইগুলো। ঠিক আছে, আচ্ছা। তারপরে আরেকটা টপিক ছিল হচ্ছে ভৌগোলিক প্রমাণ। তো ভৌগোলিকটা হচ্ছে তোমার যে ওই যে আলফ্রেড ওয়ালেস রাসেল একজন বিজ্ঞানী ছিলেন, উনি পৃথিবীকে হচ্ছে ভৌগোলিকভাবে 6টা অঞ্চলে ভাগ করে। এগুলো আমরা হচ্ছে বোটানির 12 নাম্বার চ্যাপ্টারে পড়বো। ওই যে অরিয়েন্টাল, নি আর্কটিক, নি প্যালিওজোইক, ঠিক আছে, এরকম 6টা অঞ্চল ছিল, অস্ট্রেলিয়ান। সো ওই 6টা অঞ্চল আমরা হচ্ছে ওইখানে পড়বো। সো এখানে এই জন্য লাগবে না, জাস্ট মনে রাখো আলফ্রেড ওয়ালেস রাসেল পৃথিবীকে 6টা অঞ্চলে ভাগ করেন। ঠিক আছে, আচ্ছা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রমাণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি প্রমাণ।
তোমার কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এইখান থেকে এইভাবেই পরীক্ষায় আসে। বলো। ও আচ্ছা, সো তোমরা যদি মানে মোটামুটি বিবর্তন এগুলা সম্পর্কে ইন্টারেস্ট থাকে, তাহলে একটা ইউটিউব চ্যানেল আছে, বুঝছো? আর ইউটিউব চ্যানেল আছে, আমি তোমাদের নাম দিয়ে দিই। এই চ্যানেলটা চেক করতে পারো। এইখানে মানে অনেক ভালোভাবে ও হচ্ছে এই যে গেট সেট ফ্লাই বাই গৌরব ঠাকুর, হ্যাঁ, এই চ্যানেলটাতে দেখতে পারো। ও মানে অনেক সুন্দর করে হচ্ছে জিনিসপত্রগুলোকে হচ্ছে ব্যাখ্যা করে, বুঝছো? এই যে বিবর্তনে যে এই যে পৃথিবী যে একটা সময় হচ্ছে তোমার কি হয় যে একটা সময় যে অনেক বেশি অক্সিজেন ছিল, তখন পতঙ্গগুলো অনেক বড় বড় ছিল, এই হ্যানত্যান জিনিসপত্রগুলো ও সব হচ্ছে ব্যাখ্যা করে, বুঝছো? এই চ্যানেলটা চেক করতে পারো। অনেক কিছু শিখতে পারবা, মানে বিবর্তন নিয়ে অনেক কিছু জানতে পারবা। গেট সেট ফ্লাই সায়েন্স বাই গৌরব ঠাকুর। স্ক্রিনশট তুলে রাখতে পারো, অথবা এখন ইউটিউবে ঢুকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরে চেক দিই। আচ্ছা, আসো আরো হিন্দিতে বলো তো বুঝতে তুলনামূলক সহজ হয়। আচ্ছা এবার বলো, কি একটু জুম করে দাও। অক্সিপিটাল কন্ডাইল খুঁজে পাও নাই? মেয়েদেরটা একটু নিচের দিকে নেমে থাকে, এই জন্য কম দেখা যায়। এইচএসসি তে সিকিউ কত স্টার? এখান থেকে সিকিউ খুবই কম আসে, সত্যি কথা যেটা, খুবই দুর্ভাগ্য কইলে আসতে পারে। উপপল্লব হচ্ছে এই যে চোখের নিচে দেখবা লোমের মতো কিছু অংশ পাওয়া যায়। ম্যাম মনে থাকে না, কি করবো, বারবার পড়বা। ভাই আমার চোখের সমস্যা, আমার কিভাবে ক্লাস করা ঠিক হবে? তুমি ওই যে ইয়ে করো, ব্লু কাট লেন্স পাওয়া যায়, ব্লু কাট লেন্স। ইপক মানে হচ্ছে মনে হয় যুগকে বুঝায়। হিন্দি ভালো না বুঝলে তো এক ইয়েতে ভার্সিটি পাস করতে পারবা না, সমস্যা তো এটা। অঙ্গ সংস্থানের পর এটা ভেতর দুই জায়গায় অঙ্গ সংস্থান আর প্রমাণ, একটু এতে তো বাদর দুই জায়গায়। সানিম তুমি কি লিখছো বুঝতে পারিনি, তুমি একটু বাংলায় লিখো। না, ধ্রুব রাঠি তো হচ্ছে সবকিছু নিয়ে ভিডিও বানায়, মানে ও হচ্ছে এই টপিকের জন্য ডেডিকেটেড। ধ্রুব রাঠি তো হচ্ছে সবকিছু নিয়ে ভিডিও বানায়, আর ও হচ্ছে এই টপিকের জন্য ডেডিকেটেড, বুঝছো? এই কারণে। আচ্ছা, আক্কেল দাঁত না উঠলে সমস্যা না, আক্কেল দাঁত তো এখন বিলুপ্ত প্রায়, আমার নিজেরই উঠে নাই আক্কেল দাঁত। সো সমস্যা নেই। আচ্ছা আসো আমরা কিছু কোশ্চেন সলভ করি। বলো, বায়োলজি শব্দের প্রবর্তক কে? রিভাইজ দিলে কিভাবে দিবা? আগে শেষ করো সব পড়া, এরপরে পারলে ডেইলি দিও। বলো, বায়োলজি শব্দের প্রবর্তক কে? ডারউইন, হেকেল, ল্যামার্ক, অ্যারিস্টটল। না, টেস্টিকুলার ফেমিনাইজেশন বিবর্তনের অংশ না। ইয়েস, বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে ল্যামার্ক। বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে কে? বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে ল্যামার্ক। ঠিক আছে, আমি জানি তোমরা জানো। বায়োলজি শব্দটা আমি আগেই বলছিলাম, ল্যামার্ক। আর shit। বলো, নিচের কোনটি সক্রিয় অঙ্গ? উপপল্লব, প্লিহা, অ্যাপেন্ডিক্স, কর্ণপেশী। নিচের কোনটি সক্রিয় অঙ্গ? বলো, নিচের কোনটি সক্রিয় অঙ্গ? উপপল্লব, প্লিহা, অ্যাপেন্ডিক্স, কর্ণপেশী। সক্রিয় বলছে, নট নিষ্ক্রিয়। তার মানে বাকিগুলা নিষ্ক্রিয়।
নিচের কোনটি সক্রিয় অঙ্গ? প্লীহা। বাকিগুলা সব নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, এবার বলো আর্কিওপটেরিক্সের আবির্ভাব হয়েছিল কোন যুগে? জুরাসিক, সিনোজয়িক, আর্কিওজয়িক, প্রোটোজয়িক। আর্কিওপটেরিক্সের আবির্ভাব ঘটেছিল কোন যুগে? জুরাসিক, সিনোজয়িক, আর্কিওজয়িক, প্রোটোজয়িক। আর্কিওপটেরিক্সের আবির্ভাব ঘটেছিল জুরাসিক যুগে। ঠিক আছে, এটা আমরা পড়ি নাই। জুরাসিক যুগে। আর্কিওপটেরিক্সের আবির্ভাব ঘটেছিল কোন যুগে? জুরাসিক যুগে। ঠিক আছে, এই চকটা আমরা পড়ছি। আচ্ছা, এই টপিক গুলো থেকে মানে পরীক্ষায় কোশ্চেন আসে কোনগুলো একটু দেখো, একটু স্ক্রিনশট তুলে রাখো, পরে চেক করে নিও। এগুলো সবগুলাই মোটামুটি পড়ানো হয়েছে। এই যে দেখো আর্কিওপটেরিক্সকে কেন সংযোগ সূত্র বলা হয়, কতবার আসছে। আচ্ছা, এটার একটা স্ক্রিনশট তুলে রাখো। আচ্ছা, এবার এই যে বাড়ির কাজ, এটার একটা স্ক্রিনশট তুলে রাখো, চেক করো। স্ক্রিনশট নিয়ে নেই। হ্যাঁ, এই চ্যাপ্টার শর্ট সিলেবাসে আছে। আচ্ছা, সো এই চ্যাপ্টার আমাদের শেষ। সো তোমরা আমাকে একটু বলো তো, যারা সবগুলা ক্লাস করছো এই চ্যাপ্টারটা কি ভালো মতো বুঝতে পারছো? যারা সবগুলা ক্লাস করছো, অনেকে আছে একটা করছো, দুইটা করো নাই, তিনটা করছো, একটা করো নাই। এই চ্যাপ্টারে যারা সবগুলো ক্লাস করছো, ভেরি গুড। তোমাদেরকে দেখাইলাম, একটা আইসক্রিম খাওয়াবো। পরিবৃত্তি মতবাদ আসলে বইয়ের এটাও ইয়ে রিলেটেডই মতবাদ। এটা ওই যে মিউটেশন পড়াইছি না, ওই মিউটেশনের মধ্যে ছিল। নিবে সব ভাইয়াই তোমাদের ক্লাস নিবে। তারপরে কি বুঝতে পারছো? আচ্ছা, যারা একজন লিখছে কিছুটা, তার মানে তুমি সব ক্লাস করো নাই। সব ক্লাস গুলা কইরো, তাহলে ইনশাল্লাহ সব বুঝতে পারবো ভালো মতো। ঠিক আছে, আমি জানি আমি এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ চেষ্টা করছি তোমাদেরকে অনেক ভালো করে বোঝানোর। যারা প্রত্যেকটা ক্লাস রেগুলারলি মনোযোগ দিয়ে করছো ওদের সমস্যা হওয়ার কথা না। তারপরেও কারো যদি কোনো সমস্যা হয় রেকর্ডেড ক্লাস দেখে নিও। আর তোমাদের সাথে নেক্সট দিন সিকিউ এমসিকিউ সলভিং আছে, ওই দিন হচ্ছে বাকি সব কথা হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে এইটুকুই। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ো, আমি নামাজ পড়ি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।